नमस्कार बंधुरा शुभ सन्ध्या। आजकेर दिनेও मार्केट के আমরা দেখলাম 137 পয়েন্ট নিচে ক্লোজিং দিল, অর্থাৎ নিফটি 137 পয়েন্ট নিচে ক্লোজিং দিল। শুধু নিফটি 137 পয়েন্ট নিচে ক্লোজিং দেয়নি, অনেক ভালো ভালো টেকনিক্যাল চার্ট তৈরি করা স্টকও কিন্তু তার যে টেকনিক্যাল চার্টে ভালো স্ট্রেংথ দেখাচ্ছিল সেই জায়গাগুলোও কিন্তু ইনভ্যালিড হতে দেখা গেছে এবং লাগাতার আমরা দেখেছি মার্কেটকে 3 দিন নিচের দিকে ক্লোজিং দিতে। তো এই রকম সিচুয়েশনে মার্কেট কোন জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারে এবং নিচের দিকের যে স্ট্রং সাপোর্ট জোন রয়েছে সেগুলো কোথায় রয়েছে, উপরের দিকেই বা আমাদের রিজেকশন কোথায় রয়েছে। এবং অবভিয়াসলি আজকের ভিডিও থেকে দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়ে কথা বলবো, যে দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট আগামীকাল মার্কেট ফেস করতে চলেছে এবং এই ইভেন্ট দুটোতে কিন্তু মার্কেট ওপরে যাবে নাকি নিচে যাবে তার একটা রাস্তা তৈরি করে দিতে পারে আগামীকালকের মার্কেটের জন্য। এবং অবভিয়াসলি কয়েকটি স্টক নিয়ে ডিসকাস করব, তার মধ্যে টাটা মোটরসও রয়েছে। কন্টিনিউয়াসলি ফল দেখা যাচ্ছে স্টকটিতে, স্টকটি কোন জায়গার থেকে ঘুরে দাঁড়াতে পারে টেকনিক্যাল চার্টের হিসেবে সেটা অ্যানালাইসিস করে দেখব। প্রথমে যদি নিফটি নিয়ে চলে আসি, নিফটি তার যে স্ট্রং সাপোর্ট জোন ছিল 24,500 সেটাকে গতকালকে ব্রেকডাউন দেয় এবং আজকের দিনে ক্লোজিংটা কোথায় দিয়েছে, শুক্রবারের দিনের যে লো ছিল সেই লোয়ের কাছে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ যে জায়গার থেকে বাউন্স ব্যাক নিয়েছিল সেখানেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে। তো এখান থেকে মার্কেটের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কিন্তু একটা থাকতে পারে বলছি এই কারণেই, কারণ কালকের যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলো নিয়ে যখন ডিসকাস করব তখন এই বিষয়টা ক্লিয়ার হবে। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম নেক্সট সাপোর্ট জোন চলে আসবে 24,100-র কাছাকাছি। 24,100কেও যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে নিফটির জন্য কিন্তু নেক্সট যে দুটো লেভেল ওপেন হয়ে যাবে সেটা হচ্ছে 1 নম্বর 24,800 এবং 2 নম্বর আমরা দেখব যদি ইএমআই অ্যাপ্লাই করে দিই তাহলে 200 ইএমআইটা রয়েছে 23,700-র কাছাকাছি। 23,700টা হয়ে যাবে নেক্সট সাপোর্ট। আমরা অলরেডি 200 ইএমএর থেকে এর আগে নিফটিকে সাপোর্ট নিতে দেখেছিলাম, কাজেই এই জায়গাটা কিন্তু স্ট্রং একটা সাপোর্টের কাজ করতে পারে। আমি খুব সম্ভবত এই লেভেলটাকে 24,800 বলেছিলাম, সরি এটা হবে 23,800 লেভেল। তো এই লেভেলগুলো নিচের দিকে দেখতে পাচ্ছি এবং ওপরের দিকে এই মুহূর্তে স্ট্রং রিজেকশনের কাজ করবে, যেহেতু এখানে একটা ভালো ব্রেকআউট এসেছিলো, অনেকটা সময় এখানে স্টে করেছিল 24,500-র উপরে। 24,500 হয়ে যাবে এই মুহূর্তে স্ট্রং রিজেকশন। এরপরে চলে আসবো যে গুরুত্বপূর্ণ ইভেন্টের কথাগুলো বলছিলাম সেই ইভেন্টগুলো নিয়ে। আগামীকাল মার্কেট ফেস করতে চলেছে প্রথম যে ইভেন্ট সেটা হচ্ছে ইউএস ফেডের আজকে অ্যানাউন্সমেন্ট রয়েছে, তাদের যে মিটিং তার যে অ্যানাউন্সমেন্ট হবে সেটা আজকে রাত্রিবেলা। তো এই ফেডের যে অ্যানাউন্সমেন্ট সেখানে যে রেট কাটের ব্যাপারটা আসছে, 25 বিপিএস হোক বা 50 বিপিএস হোক, বা যদি রেট কাট না হয় আনচেঞ্জ থাকে, এই অ্যানাউন্সমেন্ট কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে আগামীকালকের মার্কেটের জন্য। এটাকে মার্কেট যদি পজিটিভলি নেয় তাহলে অবভিয়াসলি ভালো মুভ দেখা যেতে পারে, এবং যদি এই অ্যানাউন্সমেন্টকে নেগেটিভলি নেয় তাহলে কিন্তু মার্কেটে বেশ বড় রকমের একটা পতন এখানে দেখা যেতে পারে। তবে একটা বিষয় এখানে যেটা আসতে পারে সেটা হচ্ছে যদি মার্কেট এটাকে নেগেটিভলি নেয় তাহলে মার্কেটে কালকে হিউজ একটা গ্যাপ ডাউন দেখা যেতে পারে, আর যদি মার্কেট পজিটিভলি নেয় সেক্ষেত্রে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই দুটো বিষয় কিন্তু মার্কেট দেখাতে পারে এবং অবশ্যই সেই সাথে যে বিষয়টা ফ্যাক্টর দাঁড়াবে সেটা হচ্ছে ফেডের যিনি চেয়ারম্যান রয়েছেন পাওয়েল সাহেব, উনি যে স্পিচটা দেবেন সেই স্পিচ কিন্তু কতটা পজিটিভ মার্কেটের জন্য সেটা একটা গুরুত্বপূর্ণ। সেই স্পিচ যদি মার্কেটের জন্য নেগেটিভ হয় তাহলে সেখানেও কিন্তু দেখা গেল ফল হবে, অর্থাৎ রেট কাট হয়ে গেল 25 বিপিএস বা আনচেঞ্জ রাখলো, বাট এখানে যে স্পিচ সেই স্পিচ মার্কেটের জন্য নেগেটিভ হয়ে গেল তাহলেও কিন্তু মার্কেট পড়তে পারে। তাহলে এই ফেডের যে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আগামীকালকের মার্কেটের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। এবং নাম্বার 2 যে গুরুত্বপূর্ণ ইভেন্ট আমাদের কাছে চলে আসছে সেটা হচ্ছে নিফটির কালকে উইকলি এক্সপায়ারি আছে। তো এই উইকলি এক্সপায়ারিতে কিন্তু মার্কেটে বড় রকমের ভোলাটিলিটি দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে। জাস্ট এই দুটো বিষয় কালকের মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসবো স্টক নিয়ে। প্রথমেই ডিসকাস করব টাটা মোটরস নিয়ে। টাটা মোটরস কিন্তু তার যে হাই লাগিয়েছিল সেই হাই থেকে অনেকটাই নিচে পড়ে আছে। যদি এখানে আমরা মেজার করি তাহলে দেখা যাচ্ছে মোটামুটি 36%-এর কাছাকাছি নিচে পড়ে আছে এবং রেগুলারলি কন্টিনিউয়াসলি নিচের দিকে কিন্তু স্টকটির মধ্যে আমরা পতন দেখতে পাচ্ছি।
প্রথমত স্টকটি একটা ভালো জোন কিন্তু ক্রিয়েট করেছিল, যে জোনটাতে টাটা মোটরস বেশ কিছুটা সময় কাটালো। যদি আমরা এই জোনটাকে মার্ক করি মোটামুটি 780-র কাছাকাছি, এখানে আমরা দেখেছিলাম টাটা মোটরস ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করে ওপরে গিয়েছিল। সেই জোনটাতে কিন্তু স্টকটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল। আমরা যদি এই জায়গাটাকে একটু ভালো করে দেখি, এখানে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল এবং এখান থেকে কাইন্ড অফ বাউন্স ব্যাক দেখিয়েছিল। তার যে এই সুইংটা ছিল সেই সুইংটাকে ব্রেকআউটও দিয়েছিল, বাট সাস্টেন্ড করেনি এবং এই মুহূর্তে তার যে নিয়ারেস্ট লো ছিল রিসেন্টলি বানিয়েছিল সেটাকেও ব্রেকডাউন দিয়ে ফেলেছে, যেটা এই মুহূর্তে টাটা মোটরসের জন্য কিন্তু অবভিয়াসলি নেগেটিভ। এবং আজকের দিনের যে সেলিং, সেই সেলিংয়ের এগেনস্টে কিন্তু ভালো ভলিউম ক্রিয়েট করেছে, অর্থাৎ ভালো ভলিউমে কিন্তু এখানে সেলিং এসেছে। এরপরে টাটা মোটরসের জন্য নেক্সট সাপোর্ট আমাদের কোথায় রয়েছে সেটা যদি আমরা দেখি, প্রথমেই আমাদের একটা জোন এখানে মার্ক করতে হবে, মোটামুটি এই জোনটা। সেটা হচ্ছে কত? 690-এর কাছাকাছি। এখানে রিজেকশন ছিল, এটাকে ব্রেকআউট দিল, এখানে রিটেস্ট করলো, রিটেস্ট করে কিন্তু ওপরে গিয়েছিল। কাজে এই জোনটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন হতে পারে টাটা মোটরসের জন্য। এবং এই জোনটাকে যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে যে জোনটা টাটা মোটরসের জন্য স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে সেটা হচ্ছে মোটামুটি 595-এর কাছাকাছি। এই 595-এর কাছাকাছি স্ট্রং সাপোর্ট কেন হতে পারে বলছি, যদি আমরা এখানে উইকলি চার্টে চলে যাই এবং সেখানে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 2015 সালে এখানে যে হাই বানিয়েছিল এবং সেটাকে 2016-তে ব্রেকআউট করার চেষ্টা করেছিল, রিজেকশন পেয়েছিল, পারেনি। পরবর্তী সময় সেটা ব্রেকআউট দিল কখন? 2023-এর আগস্টে, অর্থাৎ মাল্টি ইয়ার ব্রেকআউট দিয়েছিল এই জোনটাতে। কাজেই এই জোনটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট জোন হতে পারে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট। এবং এখানে আরও একটা বিষয় আমরা দেখে নেব, সেটা হচ্ছে ইএমআইটাকে অ্যাপ্লাই করব উইকলি চার্টে। যে জোনটা এখানে দেখানো হচ্ছে 595-এর কাছাকাছি, তার একটু উপরেই কিন্তু উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি 200 ইএমআইটা রয়েছে 638-এর কাছাকাছি। কাজেই 638 থেকে 595 এই জোনটা কিন্তু টাটা মোটরসের জন্য স্ট্রং একটা সাপোর্ট জোন হতে পারে এবং এখান থেকে কিন্তু ভালো একটা বাইং আসতে পারে যদি এই জোনটাকে ব্রেকডাউন দিতে দেখি, অর্থাৎ 690-কে ব্রেকডাউন দিতে দেখি। আর যদি কোনো কারণবশত এই 595 বা 600-কে ব্রেক ডাউন দিয়ে ক্লোজিং দিয়ে দেয়, সেটা কিন্তু টাটা মোটরস স্টকটির জন্য অবভিয়াসলি একটা নেগেটিভ জায়গা তৈরি করতে পারে। কাজেই টাটা মোটরসের যে লেভেলসগুলো টেকনিক্যাল চার্ট থেকে পেলাম সেটা আমি আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিলাম। নেক্সট স্টক নিয়ে কথা বলবো, রেডিকো খাইতান। আজকের দিনে একটা ভালো ব্রেকআউট দিয়েছে স্টকটি, 4%-এর মুভ দিয়েছে ভালো ভলিউমের সাথে। প্রথমেই রেডিকো খাইতান স্টকটিতে যদি আমাদের দেখতে হয় তাহলে এই জায়গাটা দেখতে হবে। এই জায়গাতে কি দেখা যাচ্ছে, একটা অনেক দিনের কনসলিডেশন জোন ছিল, যে জোনটাকে আমরা এখানে ব্রেকআউট দিতে দেখেছিলাম এবং পরবর্তী সময় এই জায়গাতেই আমরা দেখেছিলাম রিটেস্ট করে ওপরে যেতে, অর্থাৎ একটা দীর্ঘ দিনের কনসলিডেশন জোনের ব্রেকআউট দিয়েছিল। দেন আর একটা বিষয় আমরা এখানে দেখতে পাবো, ব্রেকআউট দেওয়ার পর থেকে স্টকটি কিন্তু কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো লাগাচ্ছে। যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে এখানে সাপোর্ট নিল, র্যালি দিল, দেন এখানে যখন আবার একটা পুল ব্যাক দেখালো, তার যে লো ছিল সেই লোকে কিন্তু ব্রেকডাউন দেয়নি, দেন আবার এখান থেকে উপরে গেল, এখানেও সেম আমরা দেখলাম তার যে প্রিভিয়াস লো ছিল সেটাকে ব্রেকডাউন দেয়নি, অর্থাৎ ভালো একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে। এরপরে এখন যদি আমরা স্টকটিকে এই জায়গাটাকে মার্ক করে নিই তাহলে দেখা যাচ্ছে এই জোনটা কিন্তু রেডিকো খাইতানের জন্য একটা স্ট্রং রিজেকশনের কাজ করছিল। এখানে একবার দুবার তিনবার রিজেকশন পেয়েছিল, ফাইনালি এখানে ব্রেকআউট দিল একটা ভালো ভলিউম ক্রিয়েট করে। তো এই যে ব্রেকআউটটা দিয়েছে, এই ব্রেকআউটটা দেওয়ার সময় কিন্তু একটা ভালো প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দিয়েছে। আমরা যদি একটু মার্ক করে নিই এখানটা, তাহলে যে বিষয়টা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা চলে আসছে কাপ, এবং আরেকটা জায়গা আমরা মার্ক করব, যে জায়গাতে আমরা পেয়ে যাব হ্যান্ডেল, যে হ্যান্ডেলটাকে আজকের দিনে কিন্তু অলরেডি আমরা এখানে ব্রেকআউট দিতে দেখলাম, অর্থাৎ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল, সেই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নকে কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে এবং একটা ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে। তো যখন কোনো স্টক এই ধরনের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়ে ব্রেকআউট দেয়, অ্যাজ পার টেকনিক্যাল চার্ট সেই স্টকে আমরা মুভ কতটা দেখতে পাই, কাপের যে রেঞ্জ সেই রেঞ্জটাকে যদি আমরা উপরে শিফট করে দিই সেই রেঞ্জের সমান কিন্তু
মুভ নিয়ার ফিউচার দেয় সুইং ট্রেডিংয়ে। সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? মোটামুটি 2780 কাছাকাছি। অর্থাৎ অলরেডি আজকে একটা ব্রেকআউট দিয়ে মুভ দিয়েছে, নিয়ার ফিউচার কিন্তু এই পর্যন্ত একটা র্যালি স্টকটিতে দেখা যেতে পারে সুইং ট্রেডিংয়ে। তো এখানে যে বিষয়টা আমাদেরকে মেনলি মাথায় রাখতে হবে, আজকের দিনে মার্কেট নেগেটিভ ছিল, এই নেগেটিভ মার্কেটেও স্টকটি ভালো মুভ দিয়েছে, 2600 টাকার কাছাকাছি হাই লাগিয়ে সেখান থেকে কিন্তু অনেকটাই নিচে ক্লোজিং দিয়েছে একটা ভালো ভলিউম ক্রিয়েট করে। তো যদি দেখা যায় আগামী দিন মার্কেট পজিটিভ হচ্ছে আগামীকাল বা পরশু, এবং এই যে হাই রয়েছে হাইটাকে যদি ক্রস করে ওপরে যেতে শুরু করে দেন, এখানে কিন্তু একটা ভালো সুইং ট্রেডিংয়ের সুযোগ পাওয়া যেতে পারে। আদারওয়াইজ যদি কালকে দেখা যায় মার্কেট নেগেটিভ হয়ে গেল, এই স্টকটি তো একটা পুল ব্যাক দেখালো, এবং এই 2487 বা 2480 কোনো জায়গাতে এসে যদি স্টকটি এখান থেকে বাউন্স ব্যাক নেয়, তাহলে এই জোনটা কিন্তু একটা ভালো বাইং জোন হয়ে যেতে পারে রেডিকো খাইতান স্টকটির জন্য। কাজেই এই স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। কিন্তু প্লিজ কেউ এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমি আমার যে টেকনিক্যাল ভিউ সেটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি, এবং অবশ্যই যে কোনো ধরনের ডিসিশন আপনারা নেবেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরেই কিন্তু ডিসিশন নেবেন। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো আরসিএফ। এই স্টকটি কিন্তু অলরেডি আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম গতকালকে। তো গতকালকে কিন্তু ভালো মুভ একটা অলরেডি দিয়েছিল। এরপর স্টকটিকে সিলেক্ট কেন করা হলো? টেকনিক্যালি কিন্তু বেশ ভালো স্ট্রং একটা পজিশন তৈরি করে রেখেছে। আমি অলরেডি চার্ট এখানে ড্র করে রেখেছি, যেহেতু পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম। এইখানে যে হরাইজন্টাল জোনটা ড্র করা রয়েছে, এই জোনটা একটা সময় এখানে রিজেকশন ছিল, ব্রেকআউট দিল, সাস্টেন করলো না, আবার ব্রেকআউট দিল। অর্থাৎ এই জোনটা কিন্তু একটা ভালো ডিমান্ড জোন ছিল। সেই জায়গার থেকেই সাপোর্ট নিয়ে কাইন্ড অফ ডবল বটম বানালো, এখানে ডবল বটম বানিয়ে কিন্তু উপরে গেল, এবং যখন উপরে গেল তার যে ট্রেন্ড ছিল লোয়ার লো, সেই ট্রেন্ডকে আমরা এখানে দেখলাম ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে তার এই যে হাই ছিল সেই হাইয়ের কাছেই কিন্তু রিটেস্ট করলো, রিটেস্ট করে উপরে গেল, এবং এই রিটেস্ট করে উপরে যাওয়ার পরেও কিন্তু একটা ব্রেকআউট আমরা এখানে দেখতে পেয়েছি। সেটা হচ্ছে রিসেন্ট তার যে হাইটা ছিল এই জায়গাতে, সেই হাইটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে, এবং উপরে অলরেডি আজকে ক্লোজিংও দিয়েছে। তো এই যে জোনটা এখন ড্র করা হলো, যদি এটাকে একটু এক্সটেন্ড আমরা করে দিই, তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে অলরেডি এই জায়গাটা কিন্তু স্টকটির জন্য একটা সময় স্ট্রং সাপোর্টের কাজ করেছে। একবার, দুবার, তিনবার সাপোর্ট নিয়েছিল, ব্রেক ডাউন দিয়ে ফেলে, পরবর্তী সময় আবার এই জোনটায় রিজেকশন হয়ে যায়। সেই রিজেকশন জোনটা যেখানে এখানেও রিজেকশন পেয়েছিল সেটাকে ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ পজিটিভলি একটা ভালো ব্রেকআউট কিন্তু এই মুহূর্তে এই স্টকটিতে পাওয়া গেছে। তো যদি 186-র ওপরে স্টকটি স্টে করে যায়, তাহলে নেক্সট লেভেল কিন্তু স্টকটিতে দেখা যেতে পারে এটা 207। কাজেই এই মুহূর্তে 186-র ওপরে যদি সাস্টেন করে 207-এর টার্গেটে কিন্তু সুইং ট্রেডিংয়ের চিন্তাভাবনা করা যেতে পারে। তো এই স্টকটিকেও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই, সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন, এবং পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান। ওখানে আমি ম্যাক্সিমাম আপডেট দিই, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।